ঘুষ এবং যৌন কেলেঙ্কারির জন্য স্বামীর জেল হয়ে গেলে নয়নিকা একেবারে ভেঙে পড়ে। তবে পরবর্তীতে পরিবারের কথা ভেবে সে নিজেই কোর্টে লড়াই করে তার স্বামীকে ছাড়িয়ে আনে। আর এসব করতে গিয়েই সে তার বসের প্রতি দুর্বল হয়ে পড়ে। এই নিয়েই সে পড়ে যায় চরম দ্বিধাদ্বন্দ্বে যে সে কি সন্তান এবং পরিবারের জন্য স্বামীর সব কুকর্ম ভুলে আবারও তার সাথে সংসার করবে, নাকি তার বসের সাথেই নতুন করে জীবন শুরু করবে। আর ঠিক এখানেই শেষ হয়েছিল ট্রায়াল সিজন 1 এর কাহিনী, যার লিঙ্ক পিন কমেন্টেই দেয়া আছে। চাইলে আগে সেখান থেকে সিজন 1 এর কাহিনী জেনে আসতে পারেন। আর এরপর থেকেই শুরু হয় সিজন 2 এর কাহিনী, যেটা হতে চলেছে আরো বেশি ইন্টারেস্টিং। চলুন তাহলে আর দেরি না করে দ্য ট্রায়াল সিজন 2 এর গল্প শুরু করা যাক। দ্বিতীয় সিজনের শুরুতেই আমরা নয়নিকার পরিবারকে গাড়িতে দেখি। দেখা যায় রাজীব পাগলের মতো গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছে। তার পেছনেই তাদের অসুস্থ মেয়েকে কোলে শুইয়ে বসে আছে নয়নিকা। তাদের ছোট মেয়ে আরাধ্যা ঠিকভাবে নিঃশ্বাস নিচ্ছিল না। এতে তো তারা দুজনেই ঘাবড়ে যায়। কিছুক্ষণ আগে নয়নিকা আর রাজীবের বেশ ভালো রকম লড়াই হয়। ঝগড়ার বিষয় রাজীবের আগের সেই নারী কেলেঙ্কারি, আর নয়নিকাকে না জানিয়ে হুট করে রাজনীতিতে যোগ দেয়া। তাদের ঝগড়ার এক পর্যায়ে নয়নিকা বলে ওঠে যে সে ডিভোর্স চায়। তার এসব কথা শুনে নেয় তাদের মেয়ে আরাধ্যা। আর এই কথা শোনার সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে। কোন ছেলে মেয়েই বা তার মা বাবার বিচ্ছেদের কথা শুনতে পারে। এরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় তার প্যানিক অ্যাটাক হয়েছে। তখন নয়নিকার বড় মেয়ে তাকে বলতে থাকে তার এসব আর ভালো লাগছে না, সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে। তাই তার মা যেন তাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। নয়নিকা তার মেয়ের মুখ থেকে এসব কথা শুনে খুবই মন খারাপ করে আর চুপচাপ তার অসুস্থ মেয়ের পাশে বসে থাকে, কারণ তার এই মুহূর্তে বলার মতো কিছুই ছিল না। তখনই তাকে বিশাল মেসেজ দেয়। সে নয়নিকাকে বিয়ের প্রস্তাব দেয় আর সবকিছু ছেড়ে ছুড়ে তার কাছে চলে যাওয়ার অনুরোধ করে, যাতে সে একটা নতুন জীবনের শুরু করতে পারে। এরপরই দৃশ্য চলে যায় একটা ইভেন্টে। সেখানে রাজীবও যায় নয়নিকাকে নিয়ে। রাজীব আসলে চাইছিল নয়নিকা তার সাথে থাক, কারণ তার ইমেজ বিল্ড আপের জন্য তার নয়নিকাকে দরকার। আজকের এই পার্টিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ীও আসবে, যা তার পার্টির ফান্ডিং আর কানেকশনের জন্য দরকার। তবে নয়নিকা তাকে বারবার এড়িয়ে যায় আর তার রাজনীতিতে নয়নিকাকে জড়াতে নিষেধ করে, কারণ তার এসব মোটেও পছন্দ না। এরপরই আমরা নয়নিকার বস মালিনীকে দেখি, যে তার ল ফার্মের নতুন পার্টনার পারাম মঞ্জালের সাথে রাজীবের পরিচয় করিয়ে দেয়। এছাড়াও সেখানে বিশালের সাথে চিত্রাঙ্গদা নামের এক মেয়ে আসে, যার সাথে বিশালের গভীর সম্পর্কটা নয়নিকার চোখ এড়ায় না। কিছুক্ষণ পরই সেখানে চিফ গেস্ট আইনমন্ত্রী নারায়ণী চলে আসে। সে তার স্পিচে রাজীবকে খোঁচা দিয়ে অনেক কথাই বলে। রাজীব তখন বুঝতে পারে ভবিষ্যতে আইনমন্ত্রী হওয়ার দৌড়ে এই নারায়ণী তাকে অনেক যন্ত্রণা দিবে। তার স্ক্যান্ডাল নারায়ণী কাউকে ভুলতেই দিবে না, আর রাজনীতির মাঠে ব্যবহার করবে বারংবার, কারণ সে এত সহজে থামার পাত্র নয়। এরপরে দেখা যায় নয়নিকার অফিস থেকে সানা ফোন করে আর তাকে জানায় তাকে আর্জেন্ট অফিসে যেতে হবে। একটা মেয়ে এসেছে শারীরিক নির্যাতনের একটা কেস নিয়ে। সে অপরাধী হিসেবে যার নাম বলেছে তা শুনে নয়নিকা ভয়াবহ চমকে যায় আর দ্রুত অফিসে চলে যায়। সেই মানুষটি শহরের একজন নামকরা আর ক্ষমতাধর লোক। তো নয়নিকা অফিসে গিয়ে মেয়েটির কাছ থেকে সব ডিটেলস নিতে শুরু করে। মেয়েটি একজন ম্যাসাজ থেরাপিস্ট। নিজের কাজ করার সময় সেই লোকটি তার সাথে ভয়ানক কাণ্ড করে। মেয়েটি পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু পুলিশ তার অভিযোগ নেয়নি আর তার কোম্পানিও কিছু করেনি। তাই নয়নিকাই তার শেষ ভরসা। এরপরই সানা এসে বলে মেয়েটি যে অ্যাপার্টমেন্টের ঠিকানা দিয়েছে ওই অ্যাপার্টমেন্ট অন্য কারো নামে বুক করা। নয়নিকা এসব শুনেও টুইঙ্কেল নামের ওই মেয়েটিকে বিশ্বাস করতে পারে না আর বলে সে তার কেস নিবে না। টুইঙ্কেল বলে অ্যাপার্টমেন্ট আর ম্যাসাজ দুটোই তার ম্যানেজারের নামে বুক করা আছে। অন্য একটি ল ফার্ম তার কেস নেয়ার জন্য প্রস্তুত। সে তাদের 11টায় সময় দিয়েছে, অথচ নয়নিকা তাকে ভরসা করছে না। নয়নিকা বলে তার ভরসার কোনো কথা নেই, প্রমাণই সব কথা বলবে। টুইঙ্কেল তখন একটা টাওয়াল দেয়, যা সে বাজে কাজ করার পর নিজেকে পরিষ্কার করার জন্য ব্যবহার করেছিল। সানা এরপর ফোন করে মালিনীকে সবকিছু খুলে বলে। মালিনী বিশাল আর পারামকে নিয়ে তখন দ্রুত অফিসে গিয়ে পৌঁছায়। এত বড় নামের কথা শুনে তারা আর কেউ ধৈর্য ধরে রাখতে পারে না। দেশের একমাত্র সমাজসেবক লোকনায়ক নামে পরিচিত নারীদের ক্ষমতায়নের মাসিহা রাজগোপাল, তার নামে নারী নির্যাতনের কেস এসেছে।
তাও আবার তাদের ফার্মের। এর চেয়ে বড় কিছু হতেই পারে না। মালিনী তখন সব বিস্তারিত শুনে কেস নিতে চায় না, কারণ এটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে তাদের সব ক্লায়েন্ট চলে যাবে। তবে বিশাল বলে তারা কেসে জিতে গেলে ক্লায়েন্ট দ্বিগুণ হয়ে যাবে। পারাম তখন বিশালের সাথে একমত পোষণ করে। তারা সবাই আবার টুইঙ্কেলের সাথে বসে। টুইঙ্কেল তখন সব ঘটনা ধীরে ধীরে খুলে বলে। সবকিছু শোনার পরও মালিনী তার কথা বিশ্বাস করতে পারে না। মেয়েটার ঘটনায় অনেক বেশি ফাঁকফোকর আছে, আর সে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল, কোনো কান্নাও করছিল না। তবে এত বড় একটা ট্রমার পর এমনটা তো হতে পারে না। জিনিসটা খুবই অস্বাভাবিক লাগে তার কাছে। কিন্তু নয়নিকা তার সাথে দ্বিমত পোষণ করে আর বলে সে ওই মেয়েটির ব্যাগে এনজাইটি পিল দেখেছিল। সেই পিল চেনে, কারণ আনায়াকেও এই পিল দিয়েছে ডাক্তার। এক পর্যায়ে সানা আমার এর বাড়িতে খোঁজ খবর নিতে চলে যায়, কিন্তু সেখানকার ম্যানেজার তাকে বাধা দেয়। ফিরে এসে সানা ওই ম্যানেজারের ছবি দেখালে পারাম বলে সে ম্যানেজার নয়, তার পাঠানো প্রাইভেট ইনভেস্টিগেটর। সেই ইনভেস্টিগেটর সানি তখন সেখানে চলে আসে আর কি কি দেখেছে সে সেই সব কিছু বলে। সে যাওয়ার পর আমারকে আর পায়নি। তার পুরো বাড়ি এলোমেলো হয়েছিল, একটা গ্লাসে লিপস্টিকের দাগও ছিল। এছাড়াও টুইঙ্কেলের ক্রেডিট কার্ডের বিল দেখা যায়। সে অনেক বেশি শপিং করত, তার অনেক বিল দেওয়াও বাকি ছিল, আর তার অনেক বেশি টাকারও প্রয়োজন ছিল। সবকিছুতে মেয়েটির উপর তাদের সন্দেহ আরো বেশি বেড়ে যায়। এর মধ্যে আমার উকিল জ্যাকার তাদের ফোন দিয়ে দেখা করতে চায়। এর মানে হলো এই কেস নিয়ে সে চিন্তিত আছে। জ্যাকার নয়নিকাকে বলে ওই মাসাজের মেয়ে মিথ্যা কথা বলছে, তারা যেন এই কেস না নেয়। সে নয়নিকাকে রাজীবকে নিয়েও অনেক আজে বাজে কথা বলে। এর মধ্যেই বিশাল একসময় তাকে ধরে মার লাগায়, কারণ সে অতিরিক্ত বলে ফেলেছিল। এখানে কিছু করতে না পেরে জ্যাকার চলে যায় রাজীবের কাছে আর বলে আমাদের দল রাজীবের পার্টিকে সাপোর্ট দিতে চায়। রাজীব বলে নয়নিকা যদি কেস নিয়েই থাকে তাহলে আমার গোপালানের জেল হবে। তার সহকারী ইলিয়াস তখন কিছুটা ক্ষুব্ধ হয়। সে চেয়েছিল রাজীব যেন আমারের সাথে মিলে তার ভোট ব্যাংক বাড়িয়ে ফেলে, কিন্তু তা তো হলো না। ওদিকে নয়নিকা টুইঙ্কেলের কাছে জানতে পারে তাকে ধীরাজ পাঠিয়েছে। ধীরাজের সাথে তার সম্পর্ক এমনিতেই খারাপ ছিল। তারা দুজন একসাথেই ল ফার্মে কাজ করত। শেষ পর্যন্ত একজনকে ফার্মে কনফার্ম করা হয়, আর সে হলো নয়নিকা। ধীরাজ তখন বলে সে নয়নিকার সাথে কথা বলতে আগ্রহী না। নয়নিকা বলে তার সাথে কথা না বললে ধীরাজ টুইঙ্কেলকে কেন পাঠিয়েছে। ধীরাজ বলে সে নিজেই কেস নিত, তবে তা পারবে না, কারণ কোনো পুলিশ কমপ্লেন হয়নি। হঠাৎ তখন নয়নিকার মাথায় আসে আমার যদি এটা করে থাকে নিশ্চয়ই আগেও করেছে। তারা তখন আগের খোঁজ খবর নেয় আর আরো দুটো কেস খুঁজে পায়। ইলিয়াসের মধ্যেই ফোন করে আর বলে যে সে যেন কেস না নেয়। একটা মেয়ের জন্য সে তার পরিবার তার স্বামীর ক্যারিয়ার কেন নষ্ট করতে চাইছে। এর মধ্যে তারা বেশ কিছু কেস পায় যারা তার নামে নির্যাতনের মামলা করেছে। এবার মালিনী সহ সবাই বুঝতে পারে আমার গোপালান আসলেই দোষী। নয়নিকা এরপর টুইঙ্কেলকে গিয়ে বলে তারা তার কেস নিবে, তবে টুইঙ্কেল এখন আর কেস মামলার ব্যাপারে আগ্রহী না, কারণ সে জানে এর ফল ভয়াবহ হবে। উকিল থেকে মিডিয়া সবাই তার অতীত খুঁড়ে বের করবে, তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলবে, তার জীবন দুর্বিষহ করে তুলবে। সে সব মোটেই চায় না। নয়নিকা তখন তাকে বোঝায় যে ন্যায় এই সব কিছুর অনেক উপরে। যেহেতু টুইঙ্কেল কেস মামলা চায় না, তাই নয়নিকা জায়কারকে ফোন দেয় আর বলে তারা সেটেলমেন্ট চায়। শুধু টুইঙ্কেল নয়, যত মেয়ের সাথে অন্যায় করেছে সবাইকে যেন ভালোভাবে সেটেলমেন্ট করা হয়। তার সাথে সাথে যেন আমার একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিজের অবসর ঘোষণা করে। জায়কারের এসব মানা ছাড়া কিচ্ছু করার থাকে না। নয়নিকা যখন টুইঙ্কেলকে সব খুলে বলে সে তখন নয়নিকাকে জড়িয়ে ধরে আর প্রচন্ড কাঁদতে থাকে। যেই মেয়ের চোখে সহজে পানি আসে না সে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে নয়নিকার ভাই সুমন, যে LGBTQ কমিউনিটির অংশ, সে প্রাইড মার্চে তার দুলাভাইয়ের হয়ে প্রচারণা চালায়। এই নিয়ে নারায়ণী ভালোই রাজনীতি করে। এমন মানুষজন যাদের সমাজে জায়গা নেই তারা তাকে নিয়ে তাদের প্রাইড মার্চে সাপোর্ট জানাচ্ছে। সে কত ভালো হবে সেটা নিয়ে সে সংশয় প্রকাশ করে। সবাইকে সে রাজীবের বিরুদ্ধে ভড়কে দেওয়ার চেষ্টা করে। ওদিকে নয়নিকা তার নতুন কেসের ডিটেলস নিতে চাচ্ছিল। যেতে যেতে সে বিশালকে জিজ্ঞেস করে সে ড্রাঙ্ক ড্রাইভ কেস কেন নিল। বিশাল বলে কেস ছোট হতে পারে, তবে যার কেস সে অনেক বড় মানুষ। সে হলো অনেক বড় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার। মেয়েটির নাম সানায়া। তার লক্ষ লক্ষ ভক্ত আছে।
মাস শেষে সে কোটি কোটি টাকা কামায়। নয়নিকা তখন বিশালকে ধন্যবাদ জানায় এত বড় কেস তাকে দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে নয়নিকা দেখতে পায় মেয়েটি কম বয়সী এক মেয়ে ছাড়া কিছুই না, তার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই। তবে তার মা সম্পূর্ণ ভিন্ন রকম, সে একজন সিরিয়াস প্রফেসর এবং বড় লেখক। সে কেসের ব্যাপারে জিজ্ঞেস করলে নয়নিকা বলে খুব সহজেই আগামীকাল ম্যাজিস্ট্রেট কোর্টে সবকিছু সমাধান হয়ে যাবে। নয়নিকা তাকে সিরিয়াস কাপড় চোপড় পরে সিরিয়াস লুক নিয়ে যেতে বলে, কিন্তু সানায়া তার কথাতে পাত্তাই দেয় না। সে নয়নিকার সাথে ছবি তুলে উল্টো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যা দেখে আনায়রা খুবই খুশি হয়, কারণ সে সানায়ার অনেক বড় ভক্ত। দৃশ্য চলে যায় পরদিন কোর্টে। নয়নিকা বলে সানায়ার রক্তে যে অ্যালকোহল দেখা গেছে সেটা কফ সিরাপের জন্য হয়েছে। তার কথার মাঝখানেই তখন ধীরাজ চলে আসে আর বলে সানায়াকে এখন পুলিশ কাস্টাডিতে দিতে হবে, তার বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার কেস আছে। সে তার প্রতিপক্ষ ইনফ্লুয়েন্সার পার্নিয়ার গাড়িতে ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। পার্নিয়া এখন হাসপাতালে ভর্তি আছে। ছোট একটা কেসের মধ্যে এত বড় ঘটনা ঘটে যাওয়ায় সবাই হতভম্ব হয়ে যায়। এরপরই সানার মাধ্যমে জানা যায় পার্নিয়া আর সানায়ার মধ্যে অনেক আগে থেকে শত্রুতা। পার্নিয়ার বাবা একজন সাবেক বিখ্যাত ক্রিকেটার। ঘটনার দিন পার্নিয়া এবং সানায়ার মধ্যে বয়ফ্রেন্ড নিয়ে ঝামেলা বাঁধে, তাদের মধ্যে চুলোচুলি শুরু হয়ে যায়। সেই ভিডিও সানা সবাইকে দেখায়। যেই ঝামেলার পর সানায়া সেদিন রাতের বেলা রাগ করে বের হয়ে গিয়ে পার্নিয়ার গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নয়নিকা বলতে থাকে এই ইনফ্লুয়েন্সারদের সবারই নিজেদের মধ্যে সবসময় ঝামেলা হয়। সানায়া ছাড়াও আরো অনেকের কাছে কারণ আছে পার্নিয়াকে মারার, তাদের এটাই কোর্টে প্রমাণ করতে হবে। এরপর ইলিয়াস ফোন দিয়ে সুমনের ব্যাপারটা বলে আর এই ভিডিওর কি প্রভাব পড়েছে তা বলার চেষ্টা করে। নয়নিকা তার কথায় তেমন একটা পাত্তাই দেয় না, সে কোর্টে চলে যায় আর সানায়াকে ছাড়িয়ে নিয়ে আসে। তার বোন রাবেয়া তাকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদিকে সুমন তার বোনের বাড়িতে যায়। নয়নিকার শাশুড়ি তাকে জিজ্ঞেস করে সুমন এমন কেন। সুমন বলে তাকে প্রকৃতি এমন বানিয়েছে। এরপর দেখা যায় সানি নয়নিকার কাছে আসে আর একটা ভিডিও দেখায় যেখানে পার্নিয়াকে আরেকজন ছেলের সাথে ঝগড়া করতে দেখা যায়। সানি বলে তারা চাইলে সে আরো বেশি খবর বের করতে পারে। নয়নিকা বলে বাকিটা সানা খুঁজে বের করে ফেলবে, তার আর কিছু করতে হবে না। এদিকে আদালতে জাজ প্রচন্ড রাগ করে, কারণ বাদী বিবাদী দুজন মিলে সোশ্যাল মিডিয়ায় কোর্টের সব ছবি পোস্ট করছে, যা হচ্ছে সবকিছু লিখছে। এছাড়াও তাদের জেনজি মিক্স আপ ভাষা শুনেও জাজ বেশ বিরক্ত হয়। পার্নিয়া বলে সেদিন রাতে সে অনেক মদ খায় আর গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর তাকে ধাক্কা দেয় সানায়া। বিশাল তখন একটা ভিডিও দেখায় যেখানে পার্নিয়া তার বয়ফ্রেন্ড রাহিলের সাথে মারামারি করছে। বিশাল এই ব্যাপারে জিজ্ঞেস করলে পার্নিয়া বলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। নয়নিকা তখন একটা গাড়ির ছবি দেখালে পার্নিয়া বলতে থাকে এটা সানায়ারই গাড়ি। নয়নিকা বলে একই রকম গাড়ি রাহিলের কাছেও আছে। জাজ তখন কড়াভাবে বলে দেয় আদালতের কোনো ব্যাপারে যেন সোশ্যাল মিডিয়ায় লেখা না হয়। এরপর আমরা দেখতে পাই রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে রাজীব তার দলবল নিয়ে সি বিচ পরিষ্কার করার জন্য বের হয়েছে। তার সাথে সুমনকেও দেখা যায়। এর মধ্যে কিছু লোক আসে আর সুমনকে বেশ মারধর করতে থাকে। এরা সবাই নারায়ণীর পাঠানো লোক, তারা তাকে বাইরের মানুষ বলে ডাকে। সেই সময় নয়নিকা সেখানে চলে আসে আর তাদেরকে থামায়। সে চিৎকার করে বলে তারা বাইরের মানুষ না, 200 বছর ধরে তারা মুম্বাইতে আছে। তার দাদা মুম্বাইয়ের আর্কিটেক্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল। মুম্বাইয়ের বড় বড় সব স্থাপনা তার দাদার আন্ডারে তৈরি হয়েছে। এই সব কিছু শুনে লোকগুলো চুপ করে যায়। ওদিকে টিভিতে নারায়ণী সব দেখতে পায়। এরপরে আদালতে প্রমাণ হয় রাহিলের গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করা হয়নি। এছাড়াও দেখা যায় আদালতের নির্দেশ অমান্য করে সানায়া কোর্ট সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, পার্নিয়াকে গালাগালও করেছে। এসবের জন্য জাজ সাথে সাথে তাকে গ্রেফতার করার নির্দেশ দেয়। এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এরপর নয়নিকা বাড়ি ফিরে আসে। তখন অনন্যা বলে সে নয়নিকাকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জানাতে চায়। সেদিন সানায়ের ওই পার্টিতে সেও লুকিয়ে গিয়েছিল, নয়নিকা তা জানতো না। এরপর আনান্যা বলতে থাকে সে ফেরার সময় দেখতে পেয়েছিল কে ওই অ্যাক্সিডেন্ট করেছে। ওই কালো রঙের গাড়িটিতে আসলে ছিল সানায়ার বোন রাবিয়া। এই কথা শুনে নয়নিকা হতভম্ব হয়ে যায়। এরপর রাজীব বাড়ি ফিরে এলে নয়নিকা আর অনন্যা তাকে সবকিছু জানায়। রাজীব আর নয়নিকা দুজনেই তাকে বলে কাউকে ব্যাপারে কিচ্ছু না বলতে, তাহলে প্রতিপক্ষের উকিল ধীরাজ, মিডিয়া, নারায়ণী সবাই মিলে তার জীবন শেষ করে ফেলবে।
অনন্যা বলে সে এত বড় ঘটনা কিভাবে লুকাবে, আর সানায়েরই বা কি হবে? তার বাবা মায়ের অভ্যাস হয়ে গেছে সবকিছু লুকানোর। নয়নিকা তখন বিশালকে কল করে ডেকে আনে। সে বিশালকে সবকিছু খুলে বলে। এইসব শুনে তারা এটাই ভাবতে থাকে যে কি করে সবকিছুর সমাধান করবে। নয়নিকা তখন হতাশ হয়ে যায়, কারণ তার নিজের মেয়ের জন্য তার নিজেরই ক্লায়েন্টের প্রমাণ লুকিয়ে ফেলতে হচ্ছে, যা সে কখনো চায়নি। বিশাল বলে সে সানায়ার জেল হতে দেবে না, অনন্যারও কিচ্ছু হবে না, সে যেন এত চিন্তা না করে। বিশালের পর কিছু ফোন রেকর্ডের ব্যবস্থা করে। সেই ফোন রেকর্ড থেকে তারা জানতে পারে সেই রাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ঘটনাস্থল থেকেই রাবিয়া তার মাকে ফোন দেয়। এরপরই সানায়াকে ফেলে সেখান থেকে চলে যায়। নয়নিকা এরপর জেলে গিয়ে সানায়াকে সবকিছু জানায়। সানায়া এসব শুনে মন খারাপ করে বলে তার পরিবার থেকে সে কখনো ভালোবাসা পায়নি বলে সে সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে থাকতো। আজও সে ভালোবাসা পেল না। দুই মেয়ের থেকে যখন একজনকে রক্ষা করার বেলা এলো, তার মা তার ছোট বোনকেই বেছে নিল। তবে সেও রাবেয়াকে বড় বোনের মতো রক্ষা করবে, তার জায়গায় সেই জেলে চলে যাবে। এরপর সে নয়নিকাকে বলে সে যেন এ ব্যাপারটা কাউকে না জানায়। ওদিকে রাবিয়াও তাদের অফিসে আসে আর বিশালকে বলে সে দোষ করেছে, সে জেলে যেতে চায়। কিন্তু নয়নিকা তখন তাকে তার বোনের সিদ্ধান্তের কথা জানালে সে অনেক কষ্ট পায়। পরদিনই কোর্টে পার্নিয়া বলে সে তার কেস তুলে নিতে চায়, কারণ সে নিশ্চিত না সানায়া তাকে মেরেছে কিনা। জাজ এবার প্রচণ্ড রেগে যায় আর বলে সে যখন যা খুশি তা করতে পারে না। নয়নিকা বলতে থাকে যে কেউ চাইলেই তার কেস ফিরিয়ে নিতে পারে। যা নয়নিকার তখন বেশ কথা কাটাকাটি হয়, তবে শেষ পর্যন্ত সে বাধ্য হয় কেস বন্ধ করতে। ধীরাজ তখন পার্নিয়াকে জিজ্ঞেস করে কেন সে কেস বন্ধ করতে চাইল, কেউ কি তাকে জোর করেছে? পার্নিয়া বলে না, কেউ তাকে জোর করেনি, সে ইচ্ছে করেই করছে এসব। তবে ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যে নয়নিকা তাকে বলেছে যদি পার্নিয়া এই কেস ফিরিয়ে নেয় তাহলে সানায়া সোশ্যাল মিডিয়া পুরোপুরি ছেড়ে দিবে। পার্নিয়া সোশ্যাল মিডিয়ায় একাই রাজত্ব করতে পারবে তখন। ঠিক এ কারণেই সেই কেস ফিরিয়ে নেয়, কারণ তার কাছে সোশ্যাল মিডিয়ার জগৎটা অনেক বড়। এরপর দেখা যায় পারাম নয়নিকাকে ডেকে নিয়ে কেস জেতার জন্য অভিনন্দন জানায়। পারাম বলে সে অনেক পরিশ্রমী হওয়ার সাথে সাথে বেশ ইমোশনাল, যা তার কেসের জন্য ক্ষতিকর হতে পারে। এই সময় সিনিয়র ডিভোর্স লয়ার কেতান আসে আর কথা ঘুরিয়ে দেয়। এরপর কেতান সেখান থেকে মালিনীর কাছে যায় আর বলে সে শুনেছে পারাম ঠিক করেছে বিশালের সাথে মিলে মালিনীকে ফার্ম থেকে বের করে দিবে। কেতান মালিনীকে এই ব্যাপারে খবর নিতে বলে। মালিনী তখন খবর নেয়ার জন্য সানাকে বলে দেয়। সানা খবর নিয়ে তাকে জানায় তাকে ছাড়াই পারাম আর বিশাল বিভিন্ন ক্লায়েন্ট মিটিং করছে। এরপর দেখা যায় নয়নিকা কোর্টে যায় তাদের পরবর্তী কেসের শুনানির জন্য। সেই সময় মালিনী কল দিয়ে বলে অপোজিশন শেষ মুহূর্তে উকিল পাল্টে দিয়েছে। নয়নিকা তখন ভীষণ চিন্তায় পড়ে যায়। সে তার কেস আগের উকিলের আর্গুমেন্ট হিসেবেই তৈরি করেছিল, আর এই কেসে তার সহকারী হলো ধীরাজ। তাই ধীরাজ তাকে দেরি করতে নিষেধ করে, কারণ যে জাজ রয়েছে সে দেরি করাটা একদমই পছন্দ করে না। আদালতের সিঁড়িতে সে তখন এক বৃদ্ধ উকিলকে দেখে, যে তাকে বলে সে তার আইডি কার্ড খুঁজে পাচ্ছে না, সম্ভবত চায়ের দোকানে ফেলে এসেছে। নয়নিকা যেন তা এনে দেয়। দেরি হওয়া সত্ত্বেও নয়নিকা আবারও চায়ের দোকানে যায়, তবে কিছুই পায় না। চায়ের দোকান থেকে এসেছে দেখে সেই বৃদ্ধ উকিল নেই। কোর্ট রুমে গিয়ে দেখতে পায় সেই বৃদ্ধই তার বিপক্ষের উকিল নবরোজ। এক বিল্ডার কোম্পানির বিরুদ্ধে যোশী পরিবার মামলা করেছে। ওই বিল্ডারের তৈরি নতুন ফ্ল্যাটে ওঠার পর থেকে তাদের ছেলে বারুণ অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তার সিভিয়ার অ্যাজমা অ্যাটাক হয় এবং সে কিছুদিনের মধ্যেই মারা যায়। পোস্টমর্টেমে জানা যায় তার শরীরে আইসোবিউটানল পাওয়া গেছে, যা ময়লা ডাম্পিং এর জায়গায় পাওয়া যায়, আর এটা অনেক বেশি বিষাক্ত। তাদের অ্যাপার্টমেন্ট যেখানে করা হয়েছে সেখানে 15 বছর পর্যন্ত অ্যাপার্টমেন্ট তৈরি করার কোনো পারমিশন ছিল না, কারণ সেখানে ময়লার ভাগাড় ছিল। বারুণ তো মারা গিয়েছেই, আরো অনেকগুলো অভিযোগ এসেছে যেখানে বাচ্চারা নানান রকম রোগে অসুস্থ হয়ে পড়েছে। এরপর নবরোজ মিসেস যোশীকে জিজ্ঞেস করে বারুণের যখন 10 বছর ছিল তখন থেকে তার স্বামী মাদকাসক্ত ছিল কি। মিসেস যোশী তাতে সম্মতি জানায়, তবে এখন আর সে মাদকাসক্ত ছিল না। তবে যেই রাতে তাদের ছেলে অসুস্থ হয়ে যায় সেই রাতে তাদের ঝগড়া হয়েছিল। এরপর তাদের হাসপাতালে যেতেও অনেক দেরি হয়। তাই নবরোজ বলে তার মানে ওই বিল্ডার কোম্পানি নয়, বরং বাবা মায়ের অবহেলার কারণেই ছেলেটির মৃত্যু হয়েছে। নবরোজ তখন ডাক্তার মানু নামের একজন ডাক্তারকে আনবে বলে জানায়, যে প্রমাণ করবে হাসপাতালে নিতে 2 ঘন্টা দেরি
অনেক দেরি। তো এই প্রস্তুতির জন্য এরপর তাদেরকে 1 সপ্তাহের ডেট দেয়া হয়। রাজীব তখন নয়নিকাকে ওই ডাক্তার মানু সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে বলে। সানাকে এরপর এই দায়িত্ব দেয় নয়নিকা। সানা খোঁজ নিয়ে তাকে জানানোর সময় বলে সে যখন কাজ করছিল তখন তার মনে হচ্ছিল সানি তার পেছন পেছন আসছে। সানির গাড়িতে সে কিছু কাগজও খুঁজে পায় যা বেশ গুরুত্বপূর্ণ জিনিস, মালিনীর সব ক্লায়েন্ট ডিটেলস। মালিনী এরপর নয়নিকাকে বলে বিশাল আর পারাম তাকে আলাদা করে দিতে চায়, তাই সে আর কেতান নিজেরা আলাদা হয়ে যাবে আর নতুন ফার্ম খুলবে। সে নয়নিকাকে বিশালের কোম্পানি ছেড়ে তাদের ফার্মে যোগদান করার কথা বলে। এই সব কিছু শুনে বেশ দ্বিধায় পড়ে যায় নয়নিকা। এদিকে নারায়ণীর নামে নতুন গুজব ছড়ায় সে জনগণের টাকা দিয়ে নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছে। এসব তথ্য নিয়ে বাজে ধরনের একটা ভিডিও তৈরি করা হয়। ধারণা করা হয় রাজীবের দল এই ভিডিও তৈরি করিয়েছে। তবে রাজীব নিজেও জানতো না ইলিয়াসের কথা মতো তাদের দলেরই একজন এমপি এই ভিডিও করিয়েছে। এই সস্তা কাজটির জন্য রাজীব বেশ রাগ করে। এমন পাবলিসিটি সে মোটেও পছন্দ করে না। নারায়ণীও এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে থাকে। সাংবাদিকদের সে জানায় এর জবাব সে খুব দ্রুতই দিবে। এরপর ধীরাজকে আমরা দেখতে পাই সে ইয়াশ এবং প্রিয়া নামের 2 কলেজ স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করছে। তাদেরকে মাদক সহ ধরা হয়েছে। ধীরাজ বলতে থাকে ভয়ের কিছুই নেই, তারা যেন শুধু মাদক ডিলারকে চিনে নিয়ে তার পরিচয় বলে দেয়, এরপরই তাদের ছেড়ে দেওয়া হবে। ধীরাজের পর তাদেরকে কয়েকটি ছবি দেখায়। সেখান থেকেই তারা তাদের মাদক ডিলারকে খুঁজে বের করে, যার নাম সাজিদ। তখনই নয়নিকা চলে আসে আর ইয়াশকে বলে সে যেন কিছুই না বলে। তার বাবা মিস্টার কৃপাল তাদের ক্লায়েন্ট আর সে তার উকিল। ধীরাজ তখন বলে সে অনেক দেরি করে ফেলেছে আসতে, যা জানার তা তো ধীরাজই জেনে ফেলেছে। নয়নিকা বলতে থাকে এই দুজনের তেমন কোনো সমস্যা হবে না, তারা প্রথমবার মাদক ব্যবহার করেছে, তাই ফাইন দিয়েই ছেড়ে দেয়া হবে। কিন্তু ধীরাজ বলতে থাকে ব্যাপারটা এত সহজ নয়, যে মাদক ডিলারের কথা তারা বলছে সে মারা গেছে আর প্রাইম সাসপেক্ট এই 2 জন। এই খবরে নয়নিকা খুবই অবাক হয়। মালিনীও দ্রুত চলে আসে এই খবর শুনে। তার পেছন পেছন আসে বিশাল আর পারাম। মালিনী তাদের দেখে অবাক হয় আর জিজ্ঞেস করে তারা কেন এসেছে। সে নিজেই সামলে নিতে পারত। পারাম বলে ইয়াশের বাবা কৃপাল তাদের গুরুত্বপূর্ণ একজন ক্লায়েন্ট, তাই তারা এসেছে। তারা তখন ধীরাজের কাছে যায় আর জিজ্ঞেস করে সে এমন কেন করছে। ধীরাজ জানায় তাদের ব্যাগে মাদক পাওয়া গেছে, মাদকের প্যাকেটে রক্তও পাওয়া গেছে আর তার ডিএনএ স্যাম্পলের জন্য সেটা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এটা ওই মাদক ডিলার সাজিদেরই রক্ত। ধীরাজ আরো বলে তাদের জন্য তার কাছে একটা ডিল আছে, তা হলো এই দুজনে যে কোনো একজনই মেরেছে। অন্যজন যদি তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেয় তাহলে একজনকে অন্তত বাঁচানো যাবে, বাকি জনের তো অবশ্যই যাবজ্জীবন সাজা হবে। সে চলে যাওয়ার পর মালিনী বলে ধীরাজের কাছে কোনো প্রমাণ নেই, সে কারণে সে এসব ডিল অফার করছে। সে একজনের বিরুদ্ধে অপরজনকে লেলিয়ে দিয়ে দুজনকে সাজা দিতে চাইছে, তাই তার সামনে 2 বিবাদী মুখ খুলতে পারবে না। তাদের সবসময় বিবাদীর সাথে সাথে থাকতে হবে। তারা 2 দলে ভাগ হয়ে যায়। তখন নয়নিকার বিশাল যায় ইয়াশের কাছে আর প্রিয়ার কাছে যায় মালিনী ও পারাম। তাদের বলা হয় তারা যেন সত্য কথা বলে। অনেকক্ষণ তাদের বোঝানোর পর তারা বলে তারা সেখান থেকে মাদক নিয়েই বের হয়ে গেছে আর কিছুই তারা জানে না। 4 জন এবার একত্রিত হওয়ার পর বুঝতে পারে এরা মিথ্যা কথা বলছে, কারণ তারা হুবহু একই রকম কথা বলছে যা আগে থেকেই রিহার্সেল করা। এখন শুধু সাজিদের ব্লাড রিপোর্টের জন্যই অপেক্ষা। এর মধ্যে প্রিয়ার মা আসলে মালিনী তাকে সান্ত্বনা দেয় আর বলে ইয়াশের সাথে সাথে তারা প্রিয়ার কেসও ফ্রিতে দেখবে। ওদিকে সানা জানায় ব্লাড রিপোর্ট সাজিদের সাথে ম্যাচ হয়ে গেছে। তারা এবার বেশ চিন্তায় পড়ে যায়। ওদিকে নারায়ণীকে আমরা একটা ইন্টারভিউ দিতে দেখি। তাকে জিজ্ঞেস করা হয় সে ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি করেছে কি। নারায়ণী জানায় হ্যাঁ সে করেছে, তবে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক সার্জারি না, বরং তার ক্যান্সার হয়েছিল আর এ কারণেই তা করতে হয়েছে। সবকিছু শুনে রাজীব থমকে যায়। নারায়ণী এখন পূর্ণ সহানুভূতি পাবে, তাই ইলিয়াস তাদের সব সাইট থেকে ওই ভিডিও ডিলিট করতে বলে। ওদিকে নয়নিকা প্রিয়াকে জিজ্ঞেস করে জানতে পারে তাকে যখন সার্চ করা হয়েছিল তখন পুরুষ কনস্টেবল সার্চ করেছিল। এই কথা শুনে নয়নিকা বেশ খুশি হয়, কারণ একজন নারী বন্দীকে পুরুষ অফিসার সার্চ করলে ওই প্রমাণ আর আদালতে গ্রহণযোগ্যতা পাবে না। সেই কথা ধীরাজকে বললে ধীরাজের পরিকল্পনা নষ্ট হয়ে যায়। নতুন পরিকল্পনা নিয়ে সে এবার চলে যায় প্রিয়ার মায়ের কাছে। সে একজনকে বেছে নেয় সে ডিল সম্পর্কে জিজ্ঞেস করে। তখন প্রিয়ার মা বলে এই সম্পর্কে তাকে মালিনীরা কিছুই বলেনি। ধীরাজ বলে যদি দুজনের থেকে বাঁচতে হয় তাহলে তারা তাদের ক্লায়েন্ট
কৃপালের ছেলেকে বাঁচাবে। তার কথা মতো প্রিয়ার মা প্রিয়ার জন্য নতুন উকিল ধরে। এরপর দেখা যায় নারায়ণের ইন্টারভিউয়ের পরপরই মিডিয়া রাজীবকে ছেঁকে ধরে। রাজীব জানায় সে এসব কিছু জানে না, তবে সে তার মেয়েদের নামে শপথ করে বলে সে অপরাধীকে খুঁজে বের করবে। এরপর সে চলে যায় ওই আইটি মন্ত্রীর কাছে যে এই ভিডিওটা তৈরি করেছিল। রাজীব তাকে ইস্তফা দিতে বলে আর এই ঘটনার দায় স্বীকার করে নিতে বলে। মন্ত্রী এত সহজে তা দিতে রাজি না হলে রাজীব তাকে একটা ভিডিও দেখায় যেখানে সে মদের ঘোরে নিজেই স্বীকার করছে সেই সব কিছু করেছে। এবার ওই মন্ত্রী মিডিয়ার সামনে নিজের ইস্তফা দেয় আর রাজীব কিছুই জানে না সেটা বলে। মালিনী এরপর নয়নিকাকে জিজ্ঞেস করে সে তার প্রস্তাব নিয়ে কি ভেবেছে। নয়নিকা বলে বিশাল তাকে সেই সময় সাহায্য করেছে যেই সময় তার সাহায্য সবচেয়ে বেশি দরকার ছিল। তবু যদি মালিনী চায় সে তার বন্ধুকে ধোঁকা দিক তাহলে তার বিনিময়ে সে কি পাবে? মালিনী বলে সে তাকে পার্টনার করে নিবে, এর চেয়ে বড় অফার আর তাকে কেউ দিতে পারবে না। মালিনী তখন তাকে দ্রুত জানাতে বলে। ওদিকে ব্লাড রিপোর্ট পাওয়ার পর ধীরাজ, জায়কার আর মালিনীর দল সবাই মিলে আবারও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সবাই নিজের ক্লায়েন্টকে রাজসাক্ষী হয়ে শাস্তি কমাতে বলে। অনেক কথাবার্তার পর ইয়াশ সেদিন কি হয়েছিল সেটা জানায়। সাজিদের সাথে সেদিন তার পার্টনার উত্তম ছিল। তাদের মাদক দেওয়ার পর তাদের সামনে দুজনের কথা কাটাকাটি হয়। তখন উত্তম তাকে গুলি করে দেয় আর সেই সময়ই রক্তের ছিটা এসে পড়ে তাদের প্যাকেটে। ওদিকে কৃপাল বিদেশ থেকে এসেই ফার্মে যায় আর বিশালের অফিসে বসে। এরপর মালিনী এসে তাকে নিজের ঘরে নিয়ে যায়। বিশাল তার এমন ব্যবহারের কারণ বুঝতে পারে না। ফেরার সময় সে চিত্রাঙ্গদা থেকে জানতে পারে কেতানার মালিনী আলাদা ফার্ম তৈরি করছে। কথা শুনে বিশাল বেশ রেগে যায়। সে নিজের অফিসে ফিরে যায় আর মালিনীর সাথে রাগারাগি করে। মালিনীও তাকে অনেক কথা শোনায়। এত বছরের তাদের বিশ্বাসের সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায়। ওদিকে রাজীব নয়নিকাকে অ্যানিভার্সারি উপলক্ষে একটা গিফট দেয়। তাদের সম্পর্কে শীতলতা একটু একটু কমতে শুরু করে। রাজীব তাকে সুযোগ দেওয়ার অনুরোধ করে যাতে তারা আবারও সবকিছু নতুন করে শুরু করতে পারে। এদিকে সানা আর সানি দুজনই তাদের বসের কথা মতো উত্তমের খোঁজে যায়। সানি সানাকে এক আঁচল নামের মেয়ের গল্প শোনায় যে স্বামীকে ছেড়ে মুম্বাই এসে তার নাম পরিচয় সব পাল্টে ফেলেছে। এই গল্প শুনে সানা কেমন যেন বিচলিত হয়ে যায়। এর মধ্যেই একসময় উত্তম আসলে তারা উত্তমকে চেপে ধরে আর সে বলে অন্য গল্প। উত্তম বলে ছেলেটি আর সাজিদের মধ্যে টাকা নিয়ে ঝামেলা শুরু হয়, তাই তারা একে অপরকে মারতে থাকে। তখন ইয়াশকে বাঁচাতে প্রিয়া এসে তাকে গুলি করে দেয়। ওদিকে ধীরাজ জানায় মার্ডার উইপন পাওয়া গেছে। এরপরই নয়নিকারা সবাই ইয়াশকে বোঝানোর চেষ্টা করে যে সে প্রিয়াকে বাঁচাতে পারবে না, তবু ইয়াশ মানতে চায় না। শেষ পর্যন্ত তার বাবা তাকে আলাদা করে বোঝায়। তার বাবা বলে কোনো বাবা তার সন্তানকে জেলে দেখতে পারবে না, সে যেন ডিলটিতে রাজি হয়ে যায়। ইয়াশ তখন শেষ পর্যন্ত বলে সে রাজি, তবে ধীরাজের সামনে সে একেবারে পাল্টে যায় আর বলে প্রিয়া নির্দোষ, সেই গুলি করেছে। তাকে সাথে সাথে ধরে নিয়ে যাওয়া হয়। তার বাবা তখন তার দিকে অবাক হয়ে তাকালে সে বলে তার বাবা ঠিকই বলেছিল, কোনো বাবা সন্তানকে জেলে দেখতে চাইবে না। আর প্রিয়া গর্ভবতী, প্রিয়ার গর্ভে রয়েছে তারই সন্তান, আর এ কারণেই সে সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নিয়েছে। তখন নয়নিকাদের আর কিছুই করার থাকে না। ওদিকে রাজীব আর ইলিয়াস কথা বলছিল, পাশে বসে নয়নিকা সব শুনছিল। তারা প্রচারণার জন্য কি করা যায় সেটা নিয়েই ভাবছিল। ইলিয়াসের ধারণা নয়নিকা একটা স্টেটমেন্ট দিলে সবকিছু অনেক সহজ হয়ে যাবে, তবে নয়নিকা তা করবে না। এরপর সে চলে যায় কোর্টে, কারণ আজ তার যোশী ভার্সেস বিল্ডার কেসের ডেট। সে ওই ডাক্তার মানু শর্মাকে জিজ্ঞাসাবাদ করে আর তখনই বের হয় যতবার সে এ ধরনের স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছে ততবারই তা কোনো না কোনো বিল্ডারের পক্ষে যাচ্ছে। সে যে বিল্ডারদের পক্ষে ওপিনিয়ন দিয়েছে তাদের ফ্ল্যাট তার নামে কেনা আছে। এই সবকিছু বলে নয়নিকা তার বিপক্ষ উকিল নভরোজকে প্রায় পরাস্তই করে দেয়। কোর্ট থেকে বেরিয়ে নভরোজ তাকে বলে সে যেন আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নেয়, এতে সবার জন্যই ভালো। তারা যোশীদের 5 কোটি টাকাও দিবে। এমনিতেই কেস শেষ হতে 5 থেকে 10 বছর লাগবে। এছাড়াও বারুণের মায়ের ক্যান্সার আছে, তাদের টাকারও দরকার। মিসেস যোশীর ক্যান্সারের কথা শুনে নয়নিকা বেশ অবাক হয়। সে তখনই যোশীদের বাড়িতে রওনা দেয়, কিন্তু পথে কেউ তার পিছু করতে থাকে। সে তখন দ্রুত গাড়ি চালিয়ে কোনোভাবে যোশীদের বাড়িতে গিয়ে পৌঁছায়। দেখা যায় তাদের অবস্থা বেশ খারাপ। যে বাড়িতে তারা থাকতেও পারছে না সেই বাড়ির ইএমআই তাদের দিতে হচ্ছে। মেয়ের পড়াশোনা, স্ত্রীর চিকিৎসা সব মিলিয়ে যোশী কি করবে কিছুই বুঝতে পারে না।
তাদের কাছ থেকে নয়নিকা তখন শ্রেয়ান পাতিল নামের এক সাংবাদিকের কথা জানতে পারে, যার তাদের সমস্যা নিয়ে লেখার কথা, কিন্তু হঠাৎ করে সে আসা বন্ধ করে দিয়েছে তাদের কাছে। সানা তখন খবর নিয়ে জানতে পারে শ্রেয়ান আসলে মারা গেছে গাড়ি চাপা পড়ে। এই কথা জানতে পেরেই তারা চলে যায় শ্রেয়ানের বাড়িতে। তখন তার স্ত্রী জানায় ওই বিল্ডারদের নজর পড়ে গিয়েছিল শ্রেয়ানের উপর। সে সবসময় ভয়ে ভয়ে থাকতো তার ফোন কিংবা ল্যাপটপ ট্যাপ হওয়া নিয়ে, তাই সে একটা পোস্ট অফিসের মাধ্যমে তার সব কাজ সারত। সানা তার কাজ সম্পর্কিত কিছু বা সে যে আর্টিকেল লিখছিল সেসব খোঁজে। শ্রেয়ানের স্ত্রী তখন কিছু বলতেই রাজি হয় না, সে আসলে প্রচন্ড ভয় পেয়ে আছে। আর নয়নিকারাও এখানে কিছুই পায় না, তবে বুঝতে পারে শ্রেয়ান ভালোভাবেই ফেসেছিল আর এখন তা তাদের সাথে হতে চলেছে। ফেরার সময়ও নয়নিকা একটা গাড়িকে তাদের পেছন পেছন আসতে দেখে। এদিকে অফিসে বিশাল নয়নিকাকে মালিনীর সাথে যোগ দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। নয়নিকা কিছু বলবে তার আগেই সানা আর মালিনী চলে আসে। সানা জানায় তাদের সবার ল্যাপটপ হ্যাক করা হয়েছে, তারা যা লিখবে তা নভরোজের কাছে পৌঁছে যাবে। এই কথা শুনে তারা সবাই একটু চিন্তায় পড়ে যায়। তখন মালিনী আর বিশাল পরিকল্পনা করে তারা মেইলের মাধ্যমে এমন সব তথ্য লিখবে যাতে নভরোজ বিভ্রান্ত হয়। তারা লিখবে তারা এক এমন রিপোর্ট পেয়েছে যেখানে ওই গ্রাউন্ডে অনেক বেশি টক্সিসিটি পাওয়া গেছে, তার বিনিময়ে তারা 100 কোটি টাকা চাইবে। মেইলে এসব লেখা দেখে নভরোজ অস্থির হয়ে যাবে আর তারা সেটেলমেন্টের টাকাও বাড়াতে পারবে। মালিনী আর বিশাল আলাদা হয়ে যাওয়ার অবস্থায় হলেও এই পরিকল্পনা দুজন একসাথে খুব সুন্দরভাবেই করে। ওদিকে রাজীব ইন্টারনেটে রাতারাতি স্টার হয়ে যায়। সে এক পডকাস্টে ইউটিউবারের বাঁকা বাঁকা কথার এমন ভাবে জবাব দেয় যে পুরো যুব সমাজ তার ফ্যান হয়ে যায়। সবাই তার পক্ষে কথা বলে, তাকে ভোট দেওয়ারও কথা বলে। এই সব কিছু লক্ষ্য করে আবার নারায়ণী। সে বদলা নেয়ার জন্য রাজীবের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড পাঠায়। তারা তখন তার পুরো বাড়ি লন্ডভন্ড করে ফেলে, তাকে জেলে নিয়ে যাওয়া হয়। তখনই মালিনী চলে যায় তাকে সাহায্য করার জন্য। এটা নিয়ে পারাম সমস্যা সৃষ্টি করে আর বিশালকে বলে যে নয়নিকা তার কাছে কেন সাহায্য চাইল না। শেষ পর্যন্ত নয়নিকা নিজেই রাস্তায় নামে। সে ইলিয়াসকে নিয়ে সোজা চলে যায় নারায়ণীর কাছে। নারায়ণী বলে রাজীবের উচিত তার নমিনেশন ফিরিয়ে নেয়া, কারণ সে এমনিতেও জিততে পারবে না। নয়নিকা বলতে থাকে সে তাদের রাজনীতিতে তাদের বাচ্চাদের কেন ঢুকালো, তার এসব কর্মকাণ্ডে তার বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারায়ণী বলতে থাকে বাপের পাপের সাজা বাচ্চাদের তো ভোগ করতেই হয়। নয়নিকা বলে নারায়ণী ভুল করেছে তার বাচ্চাদের কষ্ট দিয়ে, এখন তার ইলেকশন লড়ার সাথে সাথে একজন মায়ের সাথেও লড়তে হবে। এই বলেই সে বের হয়ে আসে আর ইলিয়াসকে বলে যে মিডিয়ায় তার যে ইন্টারভিউ দেওয়ার কথা চলছিল সেই ইন্টারভিউ দিতে চায়। ইলিয়াস তখন প্রচন্ড খুশি হয়ে যায় আর ইন্টারভিউয়ের তোড়জোড় শুরু করে। এরপর আমরা নয়নিকার ইন্টারভিউ দেখতে পাই। শুরুতেই তাকে জিজ্ঞেস করা হয় সে রাজীবকে মাফ করেছে কিনা। নয়নিকা বলে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে সবচেয়ে বেশি দরকার ক্ষমা, তাই রাজীবকে সে মাফ করেছে। পুরো দেশবাসীর সাথে সাথে রাজীব আর তার মা মেয়েরা এই ইন্টারভিউ দেখছিল। নয়নিকার এই কথায় তাদের মুখে হাসি ফুটে ওঠে। নয়নিকা বলে যতটা আগ্রহ সবার তার পরিবারের উপর রয়েছে ততটা যদি দেশের গণতন্ত্র নিয়ে থাকতো তাহলে এই দেশের উন্নতি হয়ে যেত। তার স্বামীকে দুর্নীতির দায়ে জেলে পাঠিয়ে কারো কোনো লাভ হয়নি। 24 ঘন্টার ভেতরেই সে ছাড়া পেয়ে গেছে। এর মাধ্যমে তার স্বামীর সততা প্রমাণিত হয়েছে আর প্রমাণিত হয়েছে অপোজিশন তাকে কতটা ভয় পায়। এই ব্যাপারে নারায়ণীর হাত আছে কিনা জিজ্ঞেস করলে সে সরাসরি এর উত্তর না দিয়ে বলে এসব ঘটনায় কার বেশি লাভ হবে তারাই যেন ভেবে দেখে। নয়নিকা আরো বলে সে তার পরিবারের পাশে সব সময় আছে, সে তার স্বামীর জন্য সবকিছু করতে প্রস্তুত। মৃত সাংবাদিক শ্রেয়ানের স্ত্রী ইন্টারভিউ শোনে আর এরপর সে সাহস জোগাতে পারে। সে ওই কাগজগুলো বের করে যাতে শ্রেয়ান বিল্ডারদের লেখালেখি করছিল। নয়নিকার ইন্টারভিউ শেষ হলে সবাই তার জন্য প্রচন্ড তালি দিতে থাকে। মালিনী আর বিশালও বসে ইন্টারভিউ দেখছিল। মালিনী তখন বলে নয়নিকা নিশ্চিত করেছে যেন তার স্বামী নির্বাচনে যেতে। এরপর মালিনী বলে নয়নিকা তার অফার মেনে নেয়নি, সে বিশালের খুব ভালো বন্ধু। বিশাল বলে তারা নিজেরাও দুজন একে অপরের ভালো বন্ধু, তারা দুজন দুজনকে তখন সরি বলে। এরপর নয়নিকা বাড়ি ফিরে গেলে রাজীবকে জিজ্ঞেস করে যে সে সব ঠিকঠাক করেছে কি। রাজীব বলে হ্যাঁ, আর সে তাকে ধন্যবাদ জানায়। এরপরই তারা একে অপরের কাছাকাছি আসে যেন 1000 বছর পর দুজন এক হয়। ওদিকে সানা ধীরাজকে বলছিল সানি সম্পর্কে খোঁজ খবর নিতে। ধীরাজ খোঁজ খবর নিয়ে জানতে পারে সানির আসল নাম রণবীর, যার নামে ওয়ান্টেড ওয়ারেন্ট বেরিয়েছে সাইবার ক্রাইমের জন্য। এখন সে পলাতক আছে।
নয়নিকা অফিসে গিয়ে দেখতে পায় তার নামে একটা পার্সেল এসেছে। সেখানে শ্রেয়ানের রিসার্চ করা সব কাগজপত্র ছিল, একটা চাবিও ছিল। মিলিন্দ নামের একজন লেবার সুপারভাইজারের ছবি আর ঠিকানা দেয়া ছিল সেখানে, আর একটা কোটেশন লেখা ছিল যা সে তার ইন্টারভিউয়ের সময় বলেছিল। দেখতে দেখতে চলে আসে মহারাষ্ট্রের ভোটের দিন। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করতে থাকে। রাজীব আর নারায়ণের মধ্যে সমান সমান টক্কর চলতে থাকে। এরই মধ্যে নয়নিকা মিলিন্দের কাছে চলে যায়। মিলিন্দ তখন হেসে বলে সে রাজীবকে ভোট দিয়ে এসেছে। মিলিনকে তখন বেশ অসুস্থ দেখায়। সে বলে সে শুধু না, তার ওয়ার্কাররা প্রায় সবাই অসুস্থ হয়ে গিয়েছিল ওই ময়লার ভাগাড়ে কাজ করে। শ্রেয়ানের ব্যাপারে মিলিন বলে সে ভালো লোক ছিল, মিলিন তাকে সব বলেছিল। তা লিখে ছাপানোর আগেই সে মারা যায়। নয়নিকা তাকে তখন আদালতের সাক্ষ্য দেওয়ার কথা বললে সে রাজি হয়ে যায়। ওদিকে পারাম অফিসে বসে নির্বাচনের খবর দেখছিল। এই সময় বিশাল, মালিনী, কেতান একসাথে তার ঘরে আসে। কেতান বলে তাদের ফার্মের এত বড় ব্রেকিং নিউজ বেরিয়েছে আর সে টিভিতে নিউজ দেখছে। পারাম তার কথা বুঝতে পারে না। বিশাল তখন বলে তাকে ফার্ম থেকে বের করে দেয়া হচ্ছে কারণ সে সাইবার ক্রিমিনাল সানির সাথে মিলে তার পার্টনারদের ল্যাপটপ হ্যাক করেছে। হ্যাকের ব্যাপারে তারা ভেবেছিল বিল্ডাররা তা করেছে, তবে সেটা আসলে পারাম করিয়েছে। পারাম তখন বলে সে তাদেরকে দেখে নিবে। এই বলেই সে চলে যায়। ওদিকে ইলেকশনে নারায়ণী কিছুটা এগিয়ে যায়। সবখানে তার আভাস দেখা যায়। মিলিন্দ ওদিকে যায় কোর্টে, তবে সে পুরোপুরি পাল্টে যায়। সে ভুলভাল সব তথ্য দিতে থাকে। সে বলে সে এমন কিছু বলেনি যে তার ওয়ার্কাররা অসুস্থ, তাদের সামান্য জ্বর সর্দি হতো। কোর্টের পর নয়নিকাদের শেষবারের মতো সময় দেয়। নয়নিকা তার মেইল বক্স চেক করার সময় তার মনে পড়ে মেইল বক্সের চাবির মতো একটি চাবিও কাগজগুলোর সাথে পাঠানো হয়েছে। আর জানা যায় শ্রেয়ান মিলিন্দের সাথে পোস্ট অফিসে দেখা করত। নয়নিকা বুঝতে পারে পোস্ট অফিসে কোনো মেইল বক্সেই হয়তো সে জরুরি কিছু খুঁজে পাবে। সে তখন ওই পোস্ট অফিসে চলে যায় আর অনেক খুঁজে শেষ পর্যন্ত কিছু কাগজ বের করে। এরপর সে মালিনীকে কল দিয়ে বলে তাদের নবরোজের সাথে দেখা করা দরকার। এমন কিছু প্রমাণ সে পেয়েছে যাতে তাদের আর কোর্টে যাওয়ার দরকারই হবে না। ওদিকে 3 বারের আইনমন্ত্রী নারায়ণীকে হারিয়ে দিয়ে নতুন মন্ত্রী হয়ে যায় রাজীব। এক অকল্পনীয় ব্যাপার। সবাই তখন বেশ আনন্দ ফুর্তি করতে থাকে। নয়নিকা তখন এসে তার স্বামী এবং পরিবারের সাথে যোগ দেয়। সবাই যখন আনন্দে বিভোর তখন সানি তাকে কিছু কাগজপত্র দেয়। এই কাগজগুলো দেখে সে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ সে রাজীবের দিকে তাকিয়ে থাকে। এরপর অফিসে গিয়ে সানাকে একান্তে ডেকে পাঠায়। নয়নিকা সানাকে বলে সানি তাকে বলেছে সানার আসল নাম আঁচল। 4 বছর আগে সে মুম্বাই এসেছিল, তখন তার পরিচয় পাল্টাতে তাকে রাজীব সাহায্য করেছে। তার বিনিময়ে সে রাজীবের সাথে শারীরিক সম্পর্ক করেছে। নয়নিকা বলে সানা যাই বলবে সে তাই বিশ্বাস করবে। সানা যেন বলে এসব কিছু মিথ্যা। সানা তখন শুধু মাথা নিচু করে তাকে সরি বলে। এরপরই নয়নিকা বাড়ি ফিরে রাজীবকে বের হয়ে যেতে বলে। রাজীব তো তার কথা কিছুই বুঝতে পারে না। নয়নিকা তখন সব খুলে বলে। রাজীব বলে সে ভুল করেছে তা ঠিক আছে, কিন্তু এসব পুরনো কথা। এসব কথা তুলে এখন তাদের সম্পর্ক খারাপ করার মানে কি? নয়নিকা আসলে সম্পর্ক শেষ করতে চায় কারণ সে বিশালের সাথে থাকতে চায়, আর কিছুই না। তারা দুজনেই বলে দুজন একসাথে থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর তারা এখন আলাদা থাকতে চায়। পরদিন ভোরবেলা নয়নিকা মেয়েদের ডাকে আর এই কথা বলে যে তারা দুজন আলাদা হতে চায়। মেয়েরা প্রথমে তাদের মাকে স্বার্থপর বলে ডাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের ভুল বুঝতে পারে আর মাকে জড়িয়ে ধরে সরি বলে। নয়নিকা তখন ভীষণ কান্না করে। ওদিকে চিত্রাঙ্গদা প্রমোশন পেয়ে সিঙ্গাপুরে চলে যাবে, তাই সে শেষবারের মতো বিশালের সাথে সময় কাটায় আর বলে বিশাল একবার বললে সে থেকে যাবে, কিন্তু বিশাল বলে সে এতটা স্বার্থপর হতে পারবে না। ওদিকে সানা অর্থাৎ আঁচলের কাছে তার স্বামী মেসেজ পাঠায় আর বলে সে সানির কাছে জানতে পেরেছে আঁচল মুম্বাই আছে, সে আবারও তার কাছে ফিরে আসছে। এসব শুনে সানা প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে নয়নিকা নবরোজের কাছে চলে যায় আর সেটেলমেন্ট হিসেবে 50 কোটি টাকা চায়। বারুণ যোশীর পরিবারের জন্য 10 কোটি টাকা আর বাকি অন্যান্য ক্ষতিগ্রস্তদের জন্য 1 কোটি। নবরোজ প্রথমে এতে রাজি হতে চায় না, কিন্তু নয়নিকা এমন সব কাগজপত্র দেখায় যাতে তাদের বাধ্য হতে হয় ওই ডিল করতে। নয়নিকা এত বড় একটা কেস জিতে যাওয়ায় তারা সবাই একসাথে সেলিব্রেট করতে থাকে। অনেক বেশি আনন্দ করছিল তারা। আরো বড় খুশির সংবাদ হচ্ছে বিশাল মালিনীর দুজনের যে ফার্ম তার ভাঙবে না, বরং এটা আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। বিশালের পর জানায় চিত্রাঙ্গদার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে কারণ সে যে ভালোবাসা চেয়েছিল বিশাল তা দিতে পারেনি। বিশাল নয়নিকাকে জিজ্ঞেস করে সে জীবনে আসলে কি চায়। নয়নিকা কিছু বলতে চায় না তখন।
বিশাল বলে সে নয়নিকাকে সবসময় ভালোবাসবে। একসময় নয়নিকা বের হয়ে যায় সেখান থেকে। হঠাৎই তার মনে হয় সে ভুল করছে, তাই সে আবারও চলে যায় বিশালের কাছে। সে বিশালকে বলে সে জিজ্ঞেস করেছিল নয়নিকা জীবনে কি চায়, সে তাই চায় যা সে কখনো পাবে বলে ভাবেনি। বিশাল তখন তার কথার মানে বুঝতে পারে আর তাকে ভেতরে যেতে বলে। তখনই রাজীব নয়নিকাকে ফোন করতে থাকে, কিন্তু রাজীবের ফোন সে রিসিভ করে না। সে আসলে এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। রাজীবের ফোন সে রিসিভ করবে নাকি বিশালের ঘরে যাবে, তার উপরেই তার পুরো জীবন নির্ভর করছে। আর এই দৃশ্যের সাথে সাথেই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে এরপর নয়নিকা কি করবে, সে তার জীবনে কাকে বেছে নিবে, কোন পথে হাঁটবে সে, এই সব কিছুই হয়তো আমরা এর পরবর্তী সিজনে জানতে পারবো। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।